আমন্ত্রণ সবাইকে আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে আমি নাজমুল আশরাফ। আজ আমরা আলোচনা করতে চাই হেফাজতে ইসলামকে নিয়ে। আমরা জানি বাংলাদেশে অনেকগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠন আছে। কিছুদিন আগ পর্যন্ত বা কয়েক বছর আগ পর্যন্ত সবচেয়ে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছিল জামাতে ইসলামী, কিন্তু ৭১ সালে তাদের ভূমিকা এবং তাদের নেতাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হওয়া এবং এ নিয়ে আরও অনেক রাজনৈতিক আইনি ঘটনা ঘটার পরে জামাতে ইসলামীর অস্তিত্ব এখন সেভাবে টের পাওয়া যায় না। আরও অনেক রাজনৈতিক দল আছে ধর্মভিত্তিক, সেগুলো এতটা তৎপর বা এত বিশাল আকারের তাদের তৎপরতা নেই। হেফাজতে ইসলাম তারা বলছেন যে তারা কোনো রাজনৈতিক দল না, তারা ইসলাম ধর্মের জন্য তারা কাজ করেন এবং দেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে তারা প্রতিনিধিত্ব করেন। কিন্তু অনেকগুলো বড় বড় ঘটনায় দেখা গেছে তাদের যে ভূমিকা, যে তৎপরতা, সেটির সাথে রাজনীতির খুব বেশি পার্থক্য দেখা যায় না। আমরা যদি 2013 সালের 5 এপ্রিল শাপলা চত্বরের সমাবেশের কথা ভাবি, সম্প্রতি মোদির আগমনের বিরোধিতা করে মাঠে নামা, আন্দোলন করা, হরতাল করা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় অনেক রকমের হিংসাত্মক ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে। সবশেষ হেফাজতে ইসলামের একজন যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, তার একটি ঘটনা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে হেফাজতে ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটি বিষয়, যদিও তারা রাজনীতি করেন না বলছেন। কিন্তু হেফাজতে ইসলামের সাথে বর্তমান সরকারের খুব ভালো সম্পর্ক আমরা দেখেছিলাম। তাদের যে প্রয়াত নেতা মরহুম আহমেদ শফি, তার সাথে সরকার এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে আমরা দেখেছিলাম যে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল। কিন্তু তিনি মারা যাবার পরে সংগঠনের মধ্যে বিভেদ, বিভক্তি এবং আরও অনেক কিছু সাম্প্রতিক ঘটনা, সব কিছু মিলিয়ে সরকারের সাথে এক ধরনের টানাপোড়েন বা এক ধরনের মানে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ ব্যাপারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারাও হেফাজতে ইসলামের পক্ষে বলছেন সরকারের বিরোধিতা করতে গিয়ে। এই সামগ্রিক বিবেচনায় আজকে আমরা আলোচনা করতে চাই হেফাজতে ইসলাম আসলে কী চায়। আমাদের সাথে এই আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। মাওলানা রাজি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি ভূমিকাতে যেটা বলছিলাম, আপনারা রাজনৈতিক দল না, কিন্তু আপনারা যা কিছু করছেন সেগুলো তো রাজনৈতিক কর্মকাণ্ডই, এবং প্রকাশ্যে যা কিছু আমরা দেখছি সরকারের সাথে সাম্প্রতিক ঘটনা, বিরোধী দলের সাথে আপনাদের কিছু কিছু বিষয়ের ঐক্য, সব মিলিয়ে যা করছেন এটাকে কি আপনি রাজনীতির বাইরে রাখতে পারেন? অত্যন্ত সুন্দর একটা প্রসঙ্গ আপনি টেনেছেন। আসলে রাজনীতি কি, আর মানে দাবি কিংবা দফা আদায় করবার জন্যে পদ্ধতি কি? যদি আমার কোনো দাবি কিংবা আমার কোনো কথা গভর্নমেন্ট পর্যন্ত বা গভর্নমেন্টের যারা নীতি নির্ধারণ করেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের কান পর্যন্ত আমার কোনো কথা পৌঁছে দিতে চাই, তাহলে মিছিল মিটিংয়ের বিকল্প কি? হ্যাঁ, টেবিলে বসে আলোচনা করা এটাও একটা পথ এবং পদ্ধতি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আসলে যারা সরকারে থাকেন তাদের অনেক ব্যস্ততা থাকে, তাদের অনেক রকমের ঝামেলাও থাকে। যখন আমি এটা নিয়ে আওয়াজ উঠাতে না পারি, মিছিল কিংবা মিটিং কিংবা কোনো প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা না করি, আপনি কোনো অথরিটির কাছে পৌঁছতে পারবেন না। অথচ বিষয়টা জরুরি। আর সেই জন্যেই অনেক ক্ষেত্রে মিছিল মিটিং। আর হেফাজতে ইসলাম আসলে গণমানুষের দল, রাজনীতি হেফাজত করে না। রাজনীতি করা বা রাজনৈতিক দল হওয়ার মূল যে টার্গেট, যে যারা আছে ওদেরকে সরাও, আমি বসতে চাই। সরকারের সঙ্গে কোনো বিষয়ে অমিল হওয়া, মতবিরোধ হওয়া বা সরকারের কোনো সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করাই আসলে সরকার বিরোধিতা না। আপনি দেখেন এই নাগরিক করতে পারে। লকডাউন কেন্দ্রিক আমরা বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি যে ব্যবসায়ীরা আন্দোলন করেছে, ঢাকার নিউ মার্কেটে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে। আর আপনি অবাক হবেন, এই আন্দোলনের পিছনে লকডাউনের বিরোধিতায় যারা মাঠে নেমেছে অধিকাংশ জায়গায় আমি পত্রিকায় দেখেছি সরকার দলীয় নেতারা। তাহলে সরকার দলের কোনো নেতা যদি লকডাউনের বিরোধিতা করে, তা কি বলবেন? সরকারের ব্যবসায়িক স্বার্থে সরকারের একটা সিদ্ধান্তের সে বিরোধিতা করছে। তাহলে আমরা যে হেফাজতকে রাজনীতির রং দিচ্ছি, হেফাজত করছেটা কি? তার দাবি, কেউ বলবে যে জোরে আওয়াজ করছে। অনেক ক্ষেত্রে আমার মানে আলোচনা, আমার কথা, আমার দাবিটা একেবারে যথাযথ জায়গায় পৌঁছানোর জন্য আমাকে জোরে আওয়াজ করতে হয়। অনেক ক্ষেত্রে আমাকে ক্ষোভের জায়গাটাকে বড় করে দেখাতে হয়, যদিও প্রকৃতপক্ষে ক্ষোভ এতটা না। অনেক ক্ষেত্রে অ্যাটাক করতে হয়। অ্যাটাক বলতে মানে কথা, ভাষা, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, হ্যাঁ, যাতে গায়ে লাগে, যাতে সে আমার দিকে দৃষ্টি দেয়। মূলত হেফাজত এর বাইরে কি করেছে? আসলে দীর্ঘ একটা ইতিহাস বা সম্প্রতি মোদির যে বিষয়গুলো আপনি সামনে আনছেন, মোদিরকে কেন্দ্র করে তো শেষ পর্যন্ত হেফাজত কোনো কর্মসূচি দেয়নি। এবং এটা আমি স্পষ্ট বলি, আমাদের মধ্যে যখন আলোচনা হয়েছে,
আমরা যখন দেখেন আসলে হেফাজত শুধুমাত্র কোনো একটা দলের প্রতিনিধিত্ব করে না, অনেকগুলো ধর্মীয় সংগঠনের শুধু ধর্মীয় সংগঠন না, আমরা তো মনে করি এর সঙ্গে সরকারি দলের লোকেরাও আছে। হেফাজত যখন যৌক্তিক কোনো কথা বলে, যৌক্তিক কোনো দাবি নিয়ে আন্দোলন করে, কেন থাকবে না? আপনি যারা সরকার আছে ওরা যে জনসাধারণ বা তাদের দলের সবার দাবি সবার কথা সবগুলোর উপরই কি করতে পারতেছে, আমল করতে পারতেছে এমন তো না। অনেক বিষয় আছে ধর্মীয় বিষয়, যা ধর্মীয় ব্যক্তিত্বের মুখ দ্বারা এটা বের হোক, এটা সবাই চায়। হেফাজত মূলত সকল মানে মুসলমান যারা বা যারা ধর্মকে বিশ্বাস করে, ধর্ম পালন করে, তাদের কমন কিছু কথা, তাদের কমন কিছু দাবি সরকারের বরাবর রাখতে চায়। এখানে আমার প্রশ্ন, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই কিন্তু ইসলাম ধর্মের কথা বলে। তারাও কিন্তু মুসলমান ভোটারদের ভোট নিয়ে, সমর্থন নিয়ে তারা নির্বাচিত হয়, ক্ষমতায় যায়। ফলে ধর্মের বিষয়টা তো তারা দেখছেই, নাকি সেখানে ঘাটতি থাকার কারণে হেফাজতকে আসতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তাদের ভেতরে ঘাটতি আছে। তারা যেমন ক্ষমতায় যাবার চিন্তা করতেছে, আবার ভোটেরও চিন্তা করে, তো ভোটের চিন্তা করে হেফাজতকে সমর্থন করে। আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করে তারা আবার নানা বাহানা খোঁজে যে কোনোভাবে এই মানে এই সংগঠন বা ধর্মীয় লেভেলটা লাগানো যাবে না, বা যে অভিযোগটা তাদের বিরুদ্ধে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা। আর হেফাজত মনে করে আমার যেহেতু রাজনীতি করার ইচ্ছা নাই, ক্ষমতা দখলের ইচ্ছা নাই, আমি গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করে যতটা এই দাবিগুলো কি করতে পারি, আদায় করে নিতে পারি, কিংবা গভর্নমেন্টের উপর চাপ প্রয়োগ করে যতটা এই নানা ইস্যুতে আমি নমনীয় রাখতে পারি গভর্নমেন্টকে। সরকারের সব সিদ্ধান্তই সব সময় যৌক্তিক হবে, ধর্মের অনুকূলে হবে, কিংবা সব সিদ্ধান্তই জনগণের অনুকূলে হবে। আসলে গভর্নমেন্ট একটা লম্বা একটা, আমি মনে করব যে শিকলের মতো, স্টেপ বাই স্টেপ সরকার প্রধান পর্যন্ত আপনাকে পৌঁছতে হয়। আর সেক্ষেত্রে অনেক সময় ভুল তথ্য বা নানা মেজাজের নানা চিন্তার মানুষও এর ভিতরে কি আছে, জড়িত আছে। তারা নানাভাবে নানা চিন্তা বা পরামর্শ দিয়ে গভর্নমেন্টের মূল জায়গাটাকেও কি করতে চায়, ব্যবহার করতে চায়। এবং এক্ষেত্রে আমরা তো দেখি যে প্রকাশ্যে আমরা যা দেখি, নানা মন্ত্রী নানা বক্তব্য, সমন্বয়হীনতা, এটা তো স্পষ্ট। তো প্রকাশ্যে যদি সমন্বয়হীনতা থাকে, তো এটা গোপনে যে সমন্বয়হীনতা থাকবে না, নানাভাবে নানা রকমের ভুল মেসেজ যাবে না, এটা তো কখনোই মানা যায় না। আমি আপনার কাছে ফিরবো পরবর্তীতে যে প্রশ্নটি নিয়ে, সরকারের সাথে এখন কেমন সম্পর্ক যাচ্ছে এবং এটা উন্নয়নের জন্য আল্লামা আহমেদ শফী যেই জায়গায় নিয়ে গেছিলেন সেখানে নিয়ে যাওয়ার উপায় কি সেটা জানবো। তার আগে জনাব রাশেক রহমান, হেফাজতে ইসলামের সাম্প্রতিক তৎপরতা যদি বলি, মাঠে ময়দানের আন্দোলন, ওনারা বলছেন যে রাজনীতির উদ্দেশ্য না, বা রাজনীতির উদ্দেশ্য থাকে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করা, সেটা তাদের না। কিন্তু তাদের তৎপরতা এবং তাদের উপস্থিতি মাঠে ময়দানে, যেসব কর্মসূচি, যেসব কথাবার্তা ওনারা বলছেন, বলা যেতে পারে বিরোধী দলের যে একটা শূন্য আসন, শূন্য জায়গা আছে, জামাত ইসলামী নাই বললেই চলে, বিএনপি যথেষ্ট দুর্বল, সেই জায়গাটা তারা নিয়ে নিয়েছে। তারা কি একটা বড় শক্তি হয়ে যাচ্ছে, রাজনৈতিক হোক আর সামাজিক হোক আর ধর্মীয় হোক, তারা কি সরকারের জন্য বড় একটি হুমকি বা শক্তিতে পরিণত হয়েছে? আপনাকে ধন্যবাদ। তারা সরকারের জন্য যত না বড় হুমকি, তারা বাংলাদেশের জন্য তার থেকে অনেক বড় হুমকি। বর্তমান যে প্রধান, সেই জায়গায় যাচ্ছি, যেটা উনি একটু আগে বললেন যে মিছিল মিটিং করা প্রয়োজন, এটার তো আমি কখনো দ্বিমত পোষণ করব না। ইনফ্যাক্ট হেফাজতে ইসলাম নিয়মিত তাদের যে কোনো ইস্যুতে বড় বড় সভা করছেন এবং সেই জায়গায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সমস্যাটা কোথায় তৈরি হয়েছে? সমস্যাটা তৈরি হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, চীনের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসবে, সেই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো অফিসিয়াল বক্তব্য, এত বড় মিছিল আপনি দেখবেন না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রাকৃতিক বন্ধু ভারত, সেই ভারতের সরকার প্রধান, আপনার পছন্দ না হতে পারে, নরেন্দ্র মোদী, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, আপনিও পারবেন না। এবং ভারতের যে গণতন্ত্র প্রস্ফুটিত হয়েছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি নির্বাচিত একজন। সুতরাং আমি যখন আনুষ্ঠানিকভাবে কাউকে দাওয়াত দেব ভারত থেকে এত বড় অনুষ্ঠানের জন্য, তখন সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জায়গায় কে থাকবেন এটা বিচার করার সুযোগ আমাকে রাখা হয়নি। কারণ এত বড় প্রতিবেশী, তাকে সাথে না নিয়ে আমি যেমন আমার উন্নয়নের কাজ করতে পারবো না, ঠিক একইভাবে যে স্বাধীনতা যুদ্ধে, আবারও বলছি, ভারতের প্রধানমন্ত্রী 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সক্রিয়ভাবে আমাদের সমর্থন দিয়েছিলেন। সুতরাং ভারতের প্রধানমন্ত্রীত্বের জায়গাটাকে ছোট করে দেখার আসলে কোনো সুযোগ নাই। সেই জায়গায় ওনারা প্রচণ্ড রকম আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করছেন, তাণ্ডব সৃষ্টি করার চেষ্টা করছেন, এটাকে আমি রাজনৈতিক মনে করি। তারপরে দেখেন, হেফাজতে ইসলাম নিজেকে যদি সত্যিকার অর্থে সামাজিক একটা প্রতিষ্ঠান হিসেবে বা সংগঠন হিসেবে দাবি করে থাকেন, আমার মাঝে মাঝে প্রশ্ন ওঠে যে এই যে যেসব টপিকগুলো ওনারা পুরো দেশকে মাতাল করে ফেলছেন, তার আগে আমার দেশে
ইয়াবা বলুন, ফেন্সিডিল বলুন, এর থেকে আরও অনেক বড় বড় সামাজিক ব্যাধি আছে। আপনি কোনোদিন দেখেছেন নাকি তাদেরকে হাজারে হাজারে লক্ষ লক্ষে মিছিল করে যেই সব জানা জায়গায় এই অবৈধ কাজগুলো হয় সেখানে গিয়ে হানা দিতে? বা সেই আরো ব্যাপারে অনেক সামাজিক, বা অনৈতিক আরো অনেক ব্যাপার সামাজিক আছে। অনৈতিক ব্যাপার আছে, আমি দেখি নাই। উনি নিশ্চয়ই অবশ্যই তারা বলেন নাই যে ইয়াবা খান, নিশ্চয়ই উনি বলেন নাই যে জি, ফেন্সিডিল জি, খান। সেটা- আমাকে একটু সেটা- কথা বলতে দেন। মানে সেই জায়গার ভূমিকাটা আমরা জানবো। নিশ্চয়ই উনি বলেন নাই যে গাঁজা খান, কিন্তু আমি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার বিরুদ্ধে লাখে লাখে হাজারে হাজারে, এটা কিন্তু স্পেসিফিক করছি, মানুষকে নিয়ে নেমে যেতে তাদের আমি দেখি নাই। কারণ কি, ওই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধচারণ যারা করে তাদের অর্থায়নের যে ব্যাপারটা সেটা পায় না, এই জন্য ওইদিকে যায় না। এটা আমি ওনাকে বলছি না, আমি সামগ্রিক পরিস্থিতি মানে ভারত বিরোধিতা কারণ তাহলে যদি অর্থায়নের আজকে ব্যাপার প্রশ্ন আসে যে উনি হেফাজত ইসলামকে নিয়ন্ত্রণ করেন কিনা, তাহলে প্রশ্নের উত্তর হবে উনি করেন না। হয়তোবা হেফাজতের খুব ছোট একটা অংশকে উনি নিয়ন্ত্রণ করেন, উনি আসছেন টকশোতে কথা বলছেন, কিন্তু যারা সত্যিকার অর্থে হেফাজতকে নিয়ন্ত্রণ করেন, তাদেরকে যারা অর্থ দিচ্ছেন বা অর্থায়ন দেন বা প্রণোদনা দেন, তাদের কারা দিচ্ছেন? মানে তারা কি দেশি না বিদেশি শক্তি? বিদেশি বটে, দেশীয় বটে, এবং তাদের রাজনৈতিক একটা ইচ্ছা তো চরিতার্থ করার জায়গা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের হিসাবে একদম পরিষ্কার কেসে কথা বললে বলতে হবে বিএনপি, জামাত ইসলামী। হ্যাঁ, এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থারও নিশ্চয়ই একটা যোগসাজশের ব্যাপার আছে, সেটার জন্য একটা ব্যাপক অনুষ্ঠান আমাদের প্রয়োজন। আমার কথা হচ্ছে কি জানেন, একটা জায়গায় আমার ভালো লেগেছে, উনি যে বলেছেন যে হেফাজতে ইসলামে আওয়ামী লীগের লোক নাকি আছে কি না আছে সেটা জানি না, তবে এতটুকু জানি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই আপনি একটা মসজিদ দেখবেন না কেন, সেই মসজিদে মানুষেরা, জনসাধারণের যে চাঁদা তুলে যে মসজিদটা বানায়, সেখানে আওয়ামী লীগের চাঁদা যেমন আছে, বিএনপির যিনি আছেন তারও হয়তো বা চাঁদা আছে, জাতীয় পার্টি তারও আছে, হেফাজত ধর্মের বিবেচনা, এখন কোনো রাজনীতি না। এটা কেন বললাম, সেটা বলছি এই কারণে যে আপনি রাজনৈতিক না, আপনি নিজেকে খুবই ইনোসেন্ট হিসাবে প্রতীয়মান করার চেষ্টা করছেন, অথচ যেই মসজিদগুলোতে সকলের অধিকার আছে, যেই মসজিদ শুধুমাত্র ইবাদতের জন্য ব্যবহার্য, যেই মসজিদ জ্ঞান চর্চার জন্য ব্যবহার্য, যেই মসজিদ অসহায় মানুষকে হয়তোবা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহার্য, সেই জায়গার থেকে আপনি তাণ্ডব সৃষ্টি করছেন, সহিংসতা সৃষ্টি করছেন। মানে বাইতুল মোকাররমের কথা বলছেন। ইয়েস, যেখানে সরকার আপনাকে কোনো অবস্থায় কোনো জায়গায় মিছিল মিটিংয়ে কোনো বাধা দেয় নাই। এবং আমি কথা বলছি কেন, আপনি দেখেন 25শে মার্চ এই 2021 সালে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজে উপস্থিত ছিলাম। ওনার হাতে এটা এসেছে কিনা জানি না, একটা উচ্চ পর্যায়ের মিটিংয়ে সেখানে একটা লিফলেট উপস্থাপন করা হলো, যেটা হেফাজতে ইসলামীর নেতৃবৃন্দ গোপনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। যেই লিফলেটে প্রায় 20টির মতো পয়েন্ট আছে। একটি পয়েন্ট হচ্ছে গরু জবাই করার ছুরি নিয়ে আসবেন, নচেত লোহার রড আনবেন, নাহলে লাঠি আনবেন। তো তারপরটা বলা, সহিংসতা। জি, তারপরটা বলা আছে যে ওই দিন জব্বা পরবেন না, আগামী দিন জব্বা পরবেন না, কারণ জব্বা পরে দৌড়ানো যায় না। তারপর চিন্তা করেন, তারপর বলা আছে 2 ফিতার জুতা পরবেন, নচেত এমন জুতা পরবেন যেটা মাংস ওই পাকে চেপে ধরে। কত স্পেসিফিক। তারপরে সেই লিফলেটে বলা আছে যে হেলমেট পরবেন। তারপরে এই লিফলেটে বলা আছে যে কাঁদানে গ্যাস মারা হতে পারে, সুতরাং ভেজানো গামছা বা মুখ ঢাকার, এভাবে অনেকগুলো পয়েন্ট দিয়ে। সুতরাং এই যে বলা হচ্ছে না যে বিনা উস্কানিতে, এটা একেবারেই সঠিক নয়। উনি হয়তো বা জানেন না, আমি ওনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমি বলছি এটা দায়িত্ব অনেক বড় নিয়ে সংগঠন, যে বিভিন্ন একেবারে পর্যায়ে। গোয়েন্দা সংস্থার জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে আমি নিজে দেখেছি যে এই সংগঠনটির ভিতরে কিছু লোক, তারা একটা তাণ্ডব সহিংসতা তৈরি করার মধ্যে দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে বলেই এই চিন্তা ভাবনা করে কিন্তু এই গত কয়েকদিনের ধারাবাহিকতা চলেছে। এবং সবশেষে বলতে চাই, যাই হয়েছে আমাদেরকে তো সামনে এগোতে হবে, যেটা হুজুর প্রোগ্রামের আগেও বললো যে আমাদের পজিটিভ আলাপ করা হচ্ছে, পজিটিভ মানুষ। না, এই জায়গাটা আমি একটু ছোট প্রশ্ন জুড়ে দিই। সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা সময় একরকমের সমঝোতা হয়েছিল, জি। প্রকাশ্যে কিছুটা, অপ্রকাশ্যে কিছুটা, কিন্তু এখন তারা যে তৎপরতা চালাচ্ছে এবং আপনি যেসব তথ্য দিলেন, শুনেন, তাতে করে কি সরকার আর নিয়ন্ত্রণ করতে পারছে না? এটাকে সমঝোতা বলা হয় না, এটাকে বলা হয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অনুভব করেন যে কওমি মাদ্রাসাতে এত লক্ষ লক্ষ কোমলমতি কিশোর কিশোরীরা লেখাপড়া করছেন, তাদেরকে তো জাতি বিনির্মাণে কাজ করার সুযোগটা আমাদের দেওয়া দরকার। সেই জায়গায় মৌলানা শফি, তিনি তার প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, আমাদের নেত্রী অবশ্যই মহানুভবতার পরিচয় দিয়েছেন। সেই জায়গা থেকে একটা কমন গ্রাউন্ড তৈরি হয়েছিল যে একসাথে কিভাবে কাজ করা যায়। তাদের প্রভাবে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো না, সমালোচনা সেটা আছে। হতে পারে, সেটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম দরকার। আমি যে জায়গায় পজিটিভলি এগোতে চাই, এখন হেফাজতে ইসলামকে যদি সামনের দিকে এগোতে হয়, তাহলে মানুষের গ্রহণযোগ্যতার জায়গাটাকে নিয়েই তো কাজ করতে হবে। এবং শব্দটা হচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করেই তো এগোবেন। ইসলাম যদি হুমকির সম্মুখীন হয়, তাহলে তো এগোতে পারবেন না। এটা বলছি কেন, একটু আগে আপনি তাদের যুগ্ম মহাসচিবের কথা বললেন। দেখেন, আমি ব্যক্তি আলাপচারিতায় যেতে চাই না, তবে এতটুকু বলতে চাই
যে কোনো বৃহৎ সংগঠনের কোনো বড় নেতা বা উল্লেখযোগ্য কোনো নেতা যদি একবার কোনোভাবে কোনো সামাজিক কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েন, তাহলে তারে নিয়ে আর যাই হোক আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না। তাকে রক্ষা করতে গিয়ে আপনি আপনার সংগঠনকে প্রশ্ন সামনে আনতে পারেন না। আমি এখানে একটা কথা বলতে চাই, কয়েকদিন ধরে আমি বলছি, আমি একটা শুনি। জি জি নিশ্চয়ই। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ, যে কথাটি শুরুতে বলতে ভুলে গেছি, যে পর্দা দেখার নম্বরে আপনারা চাইলে ফোন করে প্রশ্ন করতে পারেন, আর ফেসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ, আমাদের সাথে আছেন দুজন অতিথি, আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি। রাশেক ভাই, বিরতির আগে আপনাকে থামিয়েছিলাম, আপনার ওই পয়েন্টটা শুনে আমি মুফতি সাখাওয়াত হোসেন রাজির কাছে যাব। দেখেন, আমার কথা হচ্ছে কি যে সামনে তো এগোতে হবে। হেফাজতে ইসলাম তো আর তার কর্মকাণ্ড বন্ধ করে দিবে না হয়তো বা আওয়ামী লীগ বিএনপিও তার কর্মকাণ্ড বন্ধ করে দিবে না। আমি শুধু বলতে চাচ্ছি, যদি সত্যি সুস্থতা আপনি খুঁজেন, সঠিক নেতৃত্বের জায়গা খুঁজেন, তাহলে যেটা সততার সাথে থাকতে হবে। এটা কেন বললাম? যখন সারা বাংলাদেশে 17 জন মানুষ মৃত্যুবরণ করলেন, যখন এত হতাহত, সংঘর্ষ, এত গোলাগুলি হলো, কে সঠিক না সেটা তদন্ত হবে, সেটা হিস্ট্রি বা ইতিহাস বলবে কে কোন দিকে ছিল। সেই জায়গার থেকে বড় কথা, যার নেতৃত্বে এগুলো হলো, সে জনাব আমেনা তৈয়বাকে নিয়ে আপনার সোনারগাঁ একটা রিসোর্ট, না আমি বলি, আমেনা তৈয়বাকে নিয়ে সোনারগাঁ রিসোর্টে তিনি চলে গেলেন প্রমোদ ভ্রমণ করতে। আপনি বলছেন প্রথম শ্রী, ঠিকই, ওই সোনারগাঁ রিসোর্টের যে রেজিস্ট্রি, অতিথি বই, সেখানে কিন্তু আমেনা তৈয়বার নাম লেখা। পরবর্তীতে না, আমি দেখতে যাচ্ছি না, আমি ওই জায়গায় যাচ্ছি না, আপনি কথা শুনে দেখেন আমি কি বলি, নেতার বিষয় না শুনেন, না। এবং সেই জায়গায় গিয়ে দেখা গেল যে সেখানে আসলে আমেনা তৈয়বা না, জান্নাত আরা নামে একজন আছেন। এখন কেস স্ত্রী না, আমি সেই উত্তরে যাচ্ছি না। আমার কথা হচ্ছে কি, আমি কিন্তু ওটা স্ত্রী নিয়ে যাওয়া নিয়ে চিন্তিত না, কোনো বন্ধু নিয়ে যাওয়া চিন্তিত না। আমি চিন্তিত একটা জায়গায়, আপনার কথায় 17 জন প্রাণ দিয়েছে, আপনি গেছেন বেড়াতে, এটার বিচার কি হবে? আপনার কথায় এবং এরপরে একটা কথা আসে, এটাও বলা দরকার, ওনারা যেই নেতাকে নিয়ে এত সামনে আগানোর চেষ্টা করছেন, ভয় লাগে কোথায়? কম জ্ঞান থেকেই বলছি। আমি একটা ভিডিও দেখলাম, মামুনুল হক সাহেব দাবি করছেন যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঠোঁট নাড়াতেন, এটা নাকি দেখাইতে পারেন, ঠোঁট নাড়ানোটা। আই স দ্যাট ভিডিও 6 মিনিটে। না অন্য বিষয় না। আপনি যদি হেফাজতে ইসলাম হন, তাহলে ইসলামের কোন জায়গাগুলো মানুষের সামনে নিয়ে গিয়ে আপনি হেফাজত করবেন ইসলামকে, এটা ঠিক করার ব্যাপার আছে। কেউ যদি এমন কথা বলে যেটা গ্রহণযোগ্য কথা নয়, আমার জানা মতে এটা আমাদের ধর্মে গ্রহণযোগ্য নয়। এটা বিভিন্ন জায়গায় পাঠিয়েও আপনারা বয়ান নিতে পারেন, আপনি নিজেও বুঝুন যে ঠোঁট নাড়ানো আসলে আপনি দেখাইতে পারেন কিনা আমাদের প্রিয় নবী। সেগুলো অনেক বড়, আরে নেতা হিসেবে মানতে গিয়ে আপনি অনেক বড় বিতর্ক সেগুলো। আমি একটু শুরু করি, যেহেতু সময় অত্যন্ত কম। বিরতির আগে আমাদের রাশেক ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে যে উনি বিরোধী দল করেন। সরকারি দলের লোকেরা অভিযোগ করে না, বরং অভিযোগের প্রেক্ষাপটে তদন্ত করে একটা সিদ্ধান্তে পৌঁছে। কিন্তু আজকে যখন সরকারি দলের লোকেরা বা সরকার অভিযোগ করতেছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, এতে বুঝতে কোনো বাকি নাই ওদের উদ্দেশ্য কি। প্রথম কথা হচ্ছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য হুমকি হবে কেন? আমি তো মনে করি যেহেতু হেফাজতে ইসলাম সর্বসাধারণের দল, হেফাজতে ইসলামই বাংলাদেশ, আর বাংলাদেশ কখনো বাংলাদেশের হুমকি হতে পারে না, বরং হেফাজতে ইসলাম দেশপ্রেমিক, দেশপ্রিয় একটি সংগঠন, ইসলাম প্রিয় সংগঠন। কোনোভাবেই হেফাজত ইসলামের কোনো কর্মকাণ্ড আজ পর্যন্ত তদন্ত সাপেক্ষে দেশ বিরোধী, ইসলাম বিরোধী প্রমাণিত হয়নি। এরপরে দ্বিতীয় বিষয়, মাওলানা মামুনুল হক সাহেবের বিষয়গুলো একান্তই তার ব্যক্তিগত। আমার জন্য বাইতুল মোকাররম এবং ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তাধীন আছে, কিন্তু এর মধ্যে গণমাধ্যমে যা এসেছে, সরকার যা বলেছেন, যেটুকু তাৎক্ষণিকভাবে পুলিশ বলেছেন, তাতে করে আপনারা কি সে দায় এড়াতে পারেন? আমরা কি এখনো এটাকে অস্বীকার করতে পারি যে বাইতুল মোকাররমে একদল সশস্ত্র যুবক মুসল্লিরা নামাজ পড়তেছে? আপনাদের মিডিয়াগুলোতে আমরা লাইভ দেখেছি, মুসল্লিরা যখন নামাজ পড়তেছে তখনই কি একদল যুবককে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে দেখিনি? এটা একেবারে আপনি আমার কাছে, আমি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বের করে দেখাতে পারবো সেটা বাইতুল মোকাররমে কি হয়েছে। মোদিকে কেন্দ্র করে হেফাজত ইসলামের কোনো কর্মসূচি ছিল না। আমরা সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছি 26 তারিখে হেফাজতের কোনো কর্মসূচি নেই। এরপরেও দেখেন এই ধরনের অভিযোগ করা যে মোদিকে কেন্দ্র করে আমরা কর্মসূচি দিয়েছি। আমার মনে হয় এত কাছের ইতিহাস ভুলে যাওয়া। ব্রাহ্মণবাড়িয়ার যে তাণ্ডব, ব্রাহ্মণবাড়িয়ার হাটাজারিতে যা হয়েছে আমরা ইতিমধ্যে বলেছি। হাটাজারিতে কোথায় কি করেছে হেফাজত কর্মী বলেন বা জ্বালাও পোড়াও যেগুলো হয়েছে? আচ্ছা আমি যদি ধরেও নেই যে কেউ জ্বালাও পোড়াও করেছে, 17টা লাশ গুলি করে কে ফেলেছে? পুলিশ ওই মুহূর্তে তাহলে কি ধরনের হাটাজারিতে জ্বালাও পোড়া হয়েছে আপনি আমাকে দেখান, যে এর পরিপ্রেক্ষিতে 4 জনকে বুকে গুলি করে হত্যা করতে হবে? হুজুর, আপনি যদি কি পরিমাণ পোড়ানো হয়েছে যদি চোখে না পড়ে, আমি স্পষ্ট বলেছি যে হাটাজারিতে কোন প্রেক্ষাপটে তদন্ত কমিটি হোক, বিচার বিভাগীয় তদন্ত কমিটি হোক,
কোন প্রেক্ষাপটে পুলিশকে গুলি চালাইতে হলো, কোন সিচুয়েশনে থানাতে আপনার সিসিটিভি ক্যামেরা একটা তো পুলিশ তদন্ত করছে মামলার প্রেক্ষিতে। সিসিটিভি থাকে, যদি কেউ থানাতে যা আক্রমণ করে এখনো পর্যন্ত, কিংবা এখানে সাংবাদিক ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল, কোনো একটাই প্রমাণিত নয় যে কোনো ছাত্র বা কোনো মুসল্লি থানায় আক্রমণ করেছে। বিবারিয়াতে যা হয়েছে, বিবারিয়াতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে, এটাও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে। আমরা নিশ্চয়ই জামিয়া তদন্ত নিসে শেষ হামলা হলে হয়তো হয়েছে। জানবো যে না, এই যে আসলে বিষয়গুলো সত্যিকার দায়ী। দেখেন, হাত দিয়ে সূর্যের আলোকে ম্লান করা যায় আপনি না। মামুনুল হকের যে আমি বিষয়টা অনুরোধ বলছিলেন করবো, সেটি অনেক বড় বিতর্ক, কিন্তু- সর্বশেষ আমি একটা কথা যেটা বলতে চাচ্ছি, উনি যেটা বলছেন হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম কখনোই, দেখেন আমি আপনাকে বলেছি, সরকারের কোনো সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করাই মানে সরকার বিরোধী আন্দোলন নয়। রাজনীতি সেটা হচ্ছে সরকারকে হটিয়ে আরেকজন বসানো বা নিজে বসার চেষ্টা করা। আমরা সরকার বিরোধী বক্তৃতা করি, উচ্চ গলায় করি, সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান এই জন্যই করি। আমরা চাই যে আপনার শাপলা চত্বরের সমাবেশের উদ্দেশ্য কি ছিল তাহলে? আমাদের দাবি ছিল কিছু গভর্নমেন্টের কাছে, সেই আচ্ছা, দাবিগুলো নিয়ে তো শাপলা চত্বরে আমরা গেছি। একদম শেষ পর্যায়ে আছি। মামুনুল হকের দায়টা আপনারা নিচ্ছেন, তার পক্ষে বলছেন, এখন পর্যন্ত কোনো না, কিছু না, প্রমাণিত না, কিন্তু আমরা- যেই কথাগুলো এসছে, না আপনাদের নেতারা সংবাদ সম্মেলন করে কিন্তু ওনার পক্ষেই বলেছেন। আমি বলছি যে যেহেতু অভিযোগ উঠেছে, অনেক রকমের তথ্য বেরিয়েছে, আপনার সংলাপ বেরিয়েছে, তাতে করে আপনাদেরই একজন নেতা, আমার নামটা ভুলে গেছি, তিনি বলছিলেন যে ওনার উচিত নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সরে দাঁড়ানো। না না, এগুলো সামাজিক এটা যোগাযোগ কাসেমি মাধ্যমে সাহেব, নানা বক্তব্য। কাসেমি সাহেবের বক্তব্য আমি ছিল, এক- এবং এক তিনি বলেছেন উনি ঠিক প্রশ্নগুলোর করেন উত্তর নাই। দিয়ে দিচ্ছি। আমি একটু এখানে একটা কথা আমার আসলে জানতে খুব ইচ্ছা করে, প্রশ্নগুলো জি, আসছে। এটা সেটা হচ্ছে যে গণমাধ্যম, আপনার কাছে শেষ করব। পুলিশের গণমাধ্যম, না এটা তো না, না, আপনার কাছে শেষ করব। গণমাধ্যম পুলিশের আমি- সিসিটিভি ফুটেজ পেল না, জি, জি। তাহলে ওনারা কিভাবে পুলিশের সিসিটিভি ফুটেজ পেল? সাকাত আমি সাহেব, উত্তরগুলো জি, আপনার দিচ্ছি। কথা শেষ করুন। প্রথম কথা হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে ঢাকা জি, জি। হেফাজতের শীর্ষ নেতারা বসছে। শরীয়ত, আমাদের বিষয়টা হচ্ছে তার কাজটা শরীয়ত ভিত্তিক হয়েছে কিনা, জি। সাক্ষী প্রমাণ দিয়ে সেটা সেগুলো প্রমাণ কি আপনারা করেছেন। নিশ্চিত হ্যাঁ, হয়েছেন? আমরা নিশ্চিত হয়েছি জি, শরীয়ত জি, সম্মত। জি, এখন যদি একদম। এখানে কোথাও প্রচলিত আইনের ব্যত্যয় ঘটে, নিশ্চয়ই সব তো আর সরকার আমাদের হাতে নয়, আইন মাফিক সেটা ব্যবস্থা আমাদের নেবে। সব তো আমাদের দর্শক, হাতে নয়। আসলে সময় শোনেন, একদম শেষ, খুব আপনাকে বিপদের শেষ ব্যাপার করতে হবে হচ্ছে বলে। কি, হেফাজতে ইসলাম একজন মানুষকে বাঁচাতে গিয়ে যদি কাবিরনামা ছাড়া বিয়েকে যথার্থতা দিয়ে দেয়, তাহলে এই দেশে আগামী দিনে অসামাজিক কর্মকাণ্ড কিন্তু ওনার কোনোভাবে বিরুদ্ধে থামানো যে যাবে না। অভিযোগগুলো এবং এটা তথ্য প্রমাণ বিরাট বড় এসেছে- একটা লাইবিলিটি তৈরি হতে যাচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, আর কিছু না। তার থেকে বড় কথা যে আপনি যদি শরীয়ত মতো বিয়ে করেই থাকেন, তাহলে রেজিস্ট্রি বইয়ে কেন আপনি আমিনা তৈবার নাম বলবেন? আপনি তো আপনার বর্তমান স্ত্রী যাকে নিয়ে গেছেন তার নাম লিখবেন, এবং টেলিফোন কনভারসেশন পরিষ্কার, এবং 300 পাতার যে ডায়েরি বাইরে হচ্ছে, যেখানে জি। ঝর্ণা নিজে লিখেছেন যে সে এখনো বিয়ে করে নাই, এটা তো অকাট্য প্রমাণ। আমি যেটা আসল জায়গায় যেতে শেষ যাচ্ছি করে ফেলতে হবে না, না, আমি যে জায়গাটা যেতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 30 সেকেন্ডে। যে পুলিশের সিসিটিভি বা অন্য কোনো সিসিটিভি ফুটেজ আপনি পেলেন না, অন্য কোনো গণমাধ্যম পেল না, উনি এখানে অকপটে বলে ফেললেন যে সিসিটিভি ফুটেজ জন্য আমরা হামলা করি নাই। আর সেটিও প্রমাণ এটা তো থাকবে। অগ্রহণযোগ্য। না, না, আমি সেটা সম্পূর্ণ বলছি না, অগ্রহণযোগ্য। আমি বলছি এটা যে এটা প্রমাণ কোনো হিসেবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ছাড়া আর কিছুই না। এখানে এবং ওনাদের প্রমাণ আমাদের হিসেবে অন্যতম নেতা আউয়াল সাহেব আবারও অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। অভিযুক্ত বিরোধিতা করবে আপনারা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.